সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই যার যার বাসায় ফ্যামিলির সাথে ভালো আছো। আজকের অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সাথীরানী সূত্রধর, প্রভাষক, মাইলস্টোন কলেজ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞান বিভাগের প্রথম পার্ট, উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অংশের প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে। তোমরা গত ক্লাসগুলিতে জেনেছো যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ কি, এই দুইটার মধ্যে পার্থক্য খুব ভালোভাবে জেনেছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক কোষ প্রাচীরের, উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য আমরা জানি যে কোষ প্রাচীর। ঠিক কোষ প্রাচীরের যে পরবর্তী যে অংশটা, পরবর্তী যে লেয়ারটা, মানে কোষ ঝিল্লি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তো আজকে আমরা জানি যে এই যে আমি চিত্রটা আঁকছি সেটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের চিত্র। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এই দুইটার মধ্যে প্রথম পার্থক্যটাই হচ্ছে উদ্ভিদ কোষের কিন্তু কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর নেই। আমরা জানি যে এই অংশটাকে বলা হয় কোষ প্রাচীর, যেটা প্রাণী কোষে নেই। এই কোষ প্রাচীরের ঠিক পরবর্তী যে অংশটা সেটাই হচ্ছে কোষ ঝিল্লি। আমরা জানি যে এটা হচ্ছে কোষ গহ্বর, এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এটার আশেপাশে আরো অনেক অসংখ্য কোষীয় অঙ্গাণু থাকে। এইটাকে আমরা বলি, টোটাল অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম। মূলত প্রোটোপ্লাজমকে ঘিরে কোষ প্রাচীরের ঠিক নিচে যে পাতলা একটা পর্দা দ্বারা আবৃত থাকে এই প্রোটোপ্লাজমটা, সেটাকে আমরা বলবো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিকে আমরা ইংলিশে প্লাজমা মেমব্রেন নামে আখ্যায়িত করব। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির গঠন, এর বিভিন্ন মতবাদ, এর কাজ এবং কোষ প্রাচীরের সাথে এর যে কি পার্থক্য রয়েছে সেগুলো আমরা জানবো। তো প্রথমে আমরা চলে আসি, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনটা কে আবিষ্কার করছে। এই যে নামটা দেখতেছো, কার্ল নাগেলি, বিজ্ঞানী কার্ল নাগেলি 1855 সালে সর্বপ্রথম এই যে পাতলা পর্দা, সেই পাতলা পর্দাকে প্লাজমা মেমব্রেন নামে আখ্যায়িত করেছেন। তো প্রথমে আমরা যদি সংজ্ঞায় আসি, যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন নির্মিত সজীব ঝিল্লি দ্বারা আমাদের কোষের প্রোটোপ্লাজম ঘিরে থাকে, সেটাকেই আমরা বলবো কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। আমাদের অনেক সময় পরীক্ষাতে তোমার অনুধাবন জ্ঞানমূলকে আসে প্লাজমা মেমব্রেন কাকে বলে, অথবা উদ্দীপকে দিয়ে দিতে পারে যে এমন একটা কোষীয় অঙ্গ যেটা নাকি সজীব ঝিল্লি, সজীব, তখন আমরা বুঝবো সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। আর যদি আসে যে নির্জীব, কোষের একটা নির্জীব অংশ যদি আসে নির্জীব, সেটা হচ্ছে এই যে কোষ প্রাচীর, সেটা। তার মানে আমাদের কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি সম্পর্কে যে অনুধাবনমূলক বা জ্ঞানমূলক বা উচ্চতর দক্ষতার প্রশ্ন আসে, তখন আমরা কিন্তু বুঝতে হবে যে সজীব কোষের যে সজীব ঝিল্লি সেটাই হচ্ছে কোষ ঝিল্লি, এবং যে কোষের যে নির্জীব বস্তু বা নির্জীব অংশ সেটাই হচ্ছে কোষ প্রাচীর। তো এই বিষয়টা আমরা সবাই খেয়াল করব। এবারে আমরা চলে আসি আমাদের কোষ প্রাচীর বা প্লাজমা মেমব্রেনের যে বিভিন্ন মতবাদ সেটা নিয়ে। বিভিন্ন বিজ্ঞানী কোষ প্রাচীর বা প্লাজমা মেমব্রেনের গঠনকে বর্ণনা করার জন্য বিভিন্নভাবে মতবাদ দিয়েছেন। প্রথমে চলে আসি স্যান্ডউইচ মডেল। বিজ্ঞানী ডেনেলি এবং ডেভসন 1935 সালে আমাদের কোষ ঝিল্লি বা কোষ প্লাজমা মেমব্রেনকে স্যান্ডউইচের সাথে তুলনা করেছেন। আমরা জানি যে স্যান্ডউইচ আমাদের সবারই প্রিয় খাদ্য মোটামুটি। তো স্যান্ডউইচ একটা ফাস্টফুডের নাম। আমরা জানি যে স্যান্ডউইচের দুই পাশে থাকে হচ্ছে দুইটা ব্রেড থাকে, এবং মাঝখানে থাকে হচ্ছে এগ, ভেজিটেবল, মিট বা যে কোনো কিছু হতে পারে। তো বিজ্ঞানী ডেনিলি এবং ডেভসন দেখেছেন যে আমাদের প্লাজমা মেমব্রেনের গঠনটাও ঠিক স্যান্ডউইচ মডেলের মতো। তিনি দেখেছেন যে আমাদের প্লাজমা মেমব্রেনের দুই পাশে রয়েছে প্রোটিনের স্তর এবং মাঝখানে রয়েছে লিপিডের স্তর। তো ওনারা দুজন আমাদের প্লাজমা মেমব্রেনের যে প্রোটিনটাকে ব্রেডের সাথে তুলনা করেছেন স্যান্ডউইচের, আর লিপিডটাকে মিট বা এগ বা ভেজিটেবলের সাথে তুলনা করেছেন। এই অনুযায়ী মানে স্যান্ডউইচের গঠনের সাথে মিল থাকার কারণে বিজ্ঞানী ডেনিলি এবং ডেভসন আমাদের প্লাজমা মেমব্রেনটাকে যে মডেলের বর্ণনা করেছেন সেই মডেলটাকে বলা হয় স্যান্ডউইচ মডেল। এবার চলে আসি বেনসন্স মডেল। নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা বিজ্ঞানী বেনসন্স কর্তৃক প্রদত্ত।
তারপর চলে আসি লেনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল, বিজ্ঞানী লেনার্ড এবং সিঙ্গার কর্তৃক প্রদত্ত ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। বিজ্ঞানী রবার্টসন প্লাজমা মেমব্রেন যে গঠন বর্ণনা করেছেন সেটাকে বলা হয় ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। পরবর্তীতে চলে আসি ফ্লুইড মোজাইক মডেল। বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন 1972 সালে যে প্লাজমা মেমব্রেনের গঠন বর্ণনা করেছেন সেটা ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত। আমাদের এই যে সকল মডেল তার মধ্যে ফ্লুইড মোজাইক মডেলটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা কিন্তু অন্য সব মডেল সম্পর্কে হালকা ধারণা থাকলেও আমাদের ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা থাকতে হবে। আজকে আমরা ফ্লুইড মোজাইক মডেলের গঠন সম্পর্কেই আলোচনা করব বিস্তারিতভাবে। তো এই অংশে আমাদের একটা প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলকের ক্ষেত্রে যে একক পর্দা কাকে বলে? একক পর্দা কাকে বলে? এইটা 1 মাসের জন্য আসতে পারে। তো আমরা যদি প্রশ্নে আসে যে একক পর্দা কি, তখন আমরা বলবো যে প্লাজমা মেমব্রেনের গঠনে প্রোটিন, লিপিড এবং প্রোটিন এই 3টা স্তরকে একভাবে একক পর্দা বলা হয়। বিজ্ঞানী রবার্টসন কিন্তু এর নাম দিয়েছেন একক পর্দা, এই 3টা স্তরকে নাম দিয়েছেন একক পর্দা। তো এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা লিখে নিবে খাতায় বা বইয়ে দাগিয়ে নিবে যে একক পর্দা কি। প্লাজমা মেমব্রেনের প্রোটিন, লিপিড, প্রোটিনের যে 3টা স্তর সেটাকে একসাথে বলা হয় একক পর্দা। বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন আমরা আগে জেনেছি 1972 সালে প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত যে মডেল বর্ণনা করেছেন সেটা ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত। তো এই যে মডেলটা, এই মডেলের কিন্তু যখন পরীক্ষায় আসবে এটা উচ্চতর দক্ষতার জন্য আসতে পারে। তো ওই উচ্চতর দক্ষতার জন্য আসলে আমাদের কিন্তু চিত্রটা দিতে হবে। চিত্র বায়োলজির ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি। তো আমি এখানে দেখো খুব সহজেই ফ্লুইড মোজাইক মডেলের চিত্রটা কিভাবে আঁকা যায় সেটা আমি দেখাবো। একটু খেয়াল করবা, আমি এখানে 2টা দাগ দিয়েছি। তো চিত্র আঁকার ক্ষেত্রে আগেই খেয়াল করবা যে তোমার খাতার কত অংশ তুমি চিত্রের জন্য ইউজ করবে আর কত অংশ লেবেলিং এর জন্য ইউজ করবে। তো আমি এই যে 2টা দাগ দিয়েছি, আমি চাচ্ছি যে এর মধ্যে আমার চিত্রটা সুন্দরভাবে আঁকতে। তো প্রথমেই এখানে একটা রাউন্ড দিচ্ছি ডিমাই সাইজের গোল, যেটা নাকি 2টা এই স্তর জুড়ে অবস্থান করবে। এইটা দেওয়ার পর আমি আরেকটা রাউন্ড দিব, সেটা হচ্ছে এই একটা স্তরের ঠিক বাইরে। খুবই ইজি, একটু মনোযোগ দিলেই তোমরা নিজেরাই আঁকতে পারবে। এবং আরেকটা স্তর দিব, আরেকটা গোল দিব আমি, ঠিক একটা স্তর জুড়ে অবস্থান করবে, একটু ভিতরে প্রবিষ্ট থাকবে। এই 3টা গোল আমি দিয়ে দিলাম। আমার মোটামুটি কিন্তু প্রোটিন দেওয়া শেষ, সেটা আমি পরে বুঝাবো প্রোটিন কি জিনিস। তো আমি এটার চারপাশে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর তুমি যেটা দিবে, এই যে 2টা অংশ, এই 2টা অংশের মধ্যে আমি কিছু বলের মতো গোল দিয়ে দিব, বলের মতো গোল। এটার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যে 10টা দিতে হবে, 5টা দিতে হবে, এমন কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, যে যতটা দিতে পারো। তবে আমি বলবো যে যতটুক তোমার স্পেস তুমি ধরেছিলে ঠিক ততটুক স্পেসের মধ্যে যতটুকুই আটে ঠিক ততটুকুই দিতে। বই দেখে দেখে একবার চিত্রটা আঁকার পর তোমরা দেখবে যে না দেখে আঁকতে পারতেছো। তবে বায়োলজির ক্ষেত্রে চিত্র মেন। আমরা টিচাররা যারা, তারা কিন্তু চিত্রটা যেন সায়েন্টিফিক হয়। সুন্দর চিত্রের আসলে কিন্তু কোনো দাম নেই, সায়েন্টিফিক যেন হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। এরপর গোল দেওয়ার পর আমরা যে জিনিসটা দিব সেটা হচ্ছে এর নিচ দিয়ে 2টা লেজের মতো অংশ দিয়ে দিব, প্রত্যেকটার 2টা করে লেজের মতো অংশ। খুবই ইজি। এই পাশেও আমি ঠিক ওইটার মুখোমুখি করে লেজের মতো অংশ দিয়ে দিব।
এতটুক দেওয়ার পর আমাদের চিত্রটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এরপর আমরা যেটা দিব সেটা হচ্ছে এই যে প্রোটিন স্তর, প্রোটিনের কণাগুলো, এগুলোর মাথা থেকে একটা চিনির স্তর বের হবে। দেখো, প্রথমে আমি এইটার মাথা থেকে বের করি। প্রোটিনের স্তর। এরপর এখান থেকে বের হবে এই হলো একটা অংশ। এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে এখানের যে খেয়াল করবা, এটা হচ্ছে কোষের বাইরের দিক আর এটা হচ্ছে কোষের ভিতরের দিক। আমি এখান থেকে যে কোনো দুইটা অংশ মুছে দিব। যে কোনো দুইটা অংশ মুছে দিব, এটা যে কোনোটা হতে পারে তোমাদের ইচ্ছা মতো, কারণ এখানে আমি একটা কোলেস্টেরল দিব। খুবই ইজি। এরপর তুমি এটা কিছু ডট 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 দিয়ে দিবে। আমাদের চিত্র কিন্তু কমপ্লিট। এখানেও তুমি কিছু ডট ডট দিতে পারো। সম্পূর্ণটা অংশে তুমি ডট ডট দিয়ে দিবা। এখানেও কিছু দিয়ে দিলে। ব্যাস, এতটুক হচ্ছে আমাদের টোটাল যে ফ্লুইড মোজাইক মডেলের চিত্রটা, সেটা কিন্তু কমপ্লিট। এবার আমরা চলে যাব লেভেলিং এ। এরপর আমরা চলে আসি, দেখো এখানে প্রোটিনের মাথা থেকে যে কার্বোহাইড্রেট শৃঙ্খলটা বের হয়ে আসছে সেটা হবে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন। ফসফেটের মাথা থেকে যে কার্বোহাইড্রেট শৃঙ্খলটা বের হয়ে আসছে সেটার নাম হবে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড। এরপর আমরা চলে আসি এখানের যে অংশটা, এই যে দুইটা মাথা, একটা দুইটা লেজ আর একটা মাথার মতো অংশ দেখা যাচ্ছে, এটাকে আমরা বলবো ফসফোলিপিড। যেহেতু ফসফোলিপিডের দুইটা স্তর, তাই আমরা বলবো ফসফোলিপিড বাই লেয়ার। ফসফোলিপিড বাই লেয়ার। এরপর আমরা তিন ধরনের প্রোটিনটা শনাক্ত করব। এখানের যে উপরের অংশটা রয়েছে সেটাকে আমরা বলবো প্রান্তীয় প্রোটিন। প্রান্তীয় প্রোটিন, প্রান্তে, একেবারে প্রান্তে আছে তাই নাম প্রান্তীয় প্রোটিন। এরপর এই অংশটার নাম দিব আমরা আন্তঃঝিল্লি প্রোটিন। এই অংশটার নাম আমরা দিব, নিচ দিয়ে দিই, চিত্রের উপর দিয়ে আমাদের নাক ঘোরানোই ভালো, অন্তর্নিহিত প্রোটিন। সব শেষে যেটা দিব সেটা হচ্ছে কোলেস্টেরল, লাল যে অংশটা, কোলেস্টেরল। এতটুক দেওয়ার পর আমাদের চিত্রটা কিন্তু কমপ্লিট। কিন্তু আমরা এটা যদি পরীক্ষায় আসে চিত্রটা, তাহলে আমরা কিন্তু কোনো মার্কস পাবো না। এত সুন্দর চিত্র আঁকার পরে কোনো মার্কস পাবো না। কেন বলতো? কারণ চিত্রটা কিসের সেটা আমরা কোনো নাম লিখিনি, চিত্রের নাম লিখি নাই। তো আমাদের অবশ্যই চিত্রের নাম লিখতে হবে। চিত্র যতই সুন্দর হোক না কেন, চিত্রের নিচে যদি কোনো নাম না থাকে তাহলে আমরা চিত্রের জন্য কোনো মার্কস পাবো না। চিত্র যেমনই হোক সেটার নিচে অবশ্যই চিত্রের নামটা থাকতে হবে। তো এবার চলে আসি এর যে গঠন সেটার উপর।
এবং নিকলসন্স ফ্লুইড মোজাইক মডেলটাকে সমুদ্রের হিমশৈলীর সাথে তুলনা করেছেন। তার মতে এখানের যে ফসফোলিপিড বাইলেয়ারটা রয়েছে সেটা সমুদ্রের স্রোত এবং তার উপরে যে প্রোটিন কণাগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো সেগুলোকে বরফ খণ্ডের সাথে তুলনা করেছে। এজন্য ফ্লুইড মোজাইক মডেলকে অনেক সময় আইসবার্গ মডেলও বলা হয়। পরীক্ষাতে যদি আসে ফ্লুইড মোজাইক মডেল এবং আইসবার্গ মডেল মানে আইসবার্গ মডেল কাকে বলে, তখন কিন্তু এটার সংজ্ঞা ফ্লুইড মোজাইক মডেল সংজ্ঞার মতোই হবে। তো চলে আসি এটার গঠনে, যে এইটার মোট মানে প্লাজমা মেমব্রেনের গঠনকে মূলত চারটা ভাগে বা চারটা অংশে ভাগ করা যায়। প্রথম অংশ হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। দেখো এখানে মাথা এবং লেজ, এখানে যদি আমি বড় করে আঁকি, এই হচ্ছে তোমার মাথা আর এখানে নিচ দিয়ে দুইটা আছে লেজ। তো এখানে যে এই যে অংশটা এটাকে বলা হয় ফসফোলিপিড। তো এটার যে দুইটা স্তর সেই জন্য এটাকে ফসফোলিপিড বাইলেয়ার বলা হয়। এই মাথাটা হচ্ছে পানি গ্রাহী মানে পোলার মাথা এবং মাথাটা হচ্ছে ফসফেটের তৈরি। অপরদিকে মাথার নিচে যে দুইটা লেজ আছে এই লেজ হচ্ছে ফ্যাটি অ্যাসিডের লেজ। এরা হচ্ছে নন পোলারিটি ধর্মযুক্ত এবং এদেরকে বলা হয় মানে এরা পানি বিদ্বেষী। মূলত মাথা থেকে পানি গ্রহণ করবে এবং লেজ দিয়ে পানি ত্যাগ করবে। এই অংশটার মাঝখানে মাথা এবং লেজের মাঝখানে এক অণু গ্লিসারল থাকে। গ্লিসারল এখানে মূলত আর তেমন কোনো কথা নেই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে। এরপর আমরা চলে আসি প্রোটিন। প্রোটিনটা কি? মেমব্রেন প্রোটিন। এখানে মেমব্রেন প্রোটিন তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রান্তীয় প্রোটিন, একটা হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন, অপরটা হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন। এই তিন ধরনের প্রোটিনকে বলা হয় মেমব্রেন প্রোটিন, যেটা নাকি আমাদের 2 নম্বর পয়েন্ট। প্রথমে আসি প্রান্তীয় প্রোটিন। এইটা একেবারে প্লাজমা মেমব্রেনের একেবারে প্রান্তে অবস্থান করতেছে, তাই এটাকে বলবো আমরা প্রান্তীয় প্রোটিন। এরপরে চলে আসি অন্তর্নিহিত প্রোটিন। অন্তর্নিহিত প্রোটিন হচ্ছে এই অংশটা, এটাকে বলবো আমরা অন্তর্নিহিত প্রোটিন। এটা একটা স্তর সম্পূর্ণ বা আংশিক প্রবিষ্ট থাকে, সেজন্য এটাকে বলবো অন্তর্নিহিত প্রোটিন। আন্তঃঝিল্লি প্রোটিনটা কেমন? এটা ফসফোলিপিডের দুইটা স্তর জুড়ে অবস্থান করতেছে, এটা বাইরের সাথেও সংযুক্ত এবং ভিতরের সাথেও সংযুক্ত। এখানে আন্তঃঝিল্লি প্রোটিনের বাইরে এবং ভিতরে এখানে ছিদ্র থাকে এবং সেই ছিদ্র পথে বাইরে থেকে ভিতরের বস্তু আদান প্রদান হয়ে থাকে। 3 নম্বর পয়েন্টে আমরা চলে আসি গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। এই দুটোকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলা হয়। দেখো এখানে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড মানে এখানে আমাদের 3 নম্বর পয়েন্টটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তাহলে আমরা বলবো যে প্রোটিনের মাথা থেকে এটা একটা মূলত চিনির স্তর এবং প্রোটিনের মাথা থেকে যে কার্বোহাইড্রেট শৃঙ্খলটা বের হয়ে আসছে সেটাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। ফসফোলিপিডের বাইলেয়ারের ফসফোলিপিডের মাথা থেকে যে অংশ বা কার্বোহাইড্রেট শৃঙ্খলটা বের হয়ে আসছে সেটাকে বলবো আমরা গ্লাইকোলিপিড এবং এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে বলবো আমরা গ্লাইকোক্যালিক্স। এইটা জ্ঞানমূলকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা 4 নম্বর পয়েন্টে চলে আসি, যেটা হচ্ছে কোলেস্টেরল। এইটা একটা লিপিড জাতীয় পদার্থ এবং এটা ফসফোলিপিড কণার ফাঁকে ফাঁকে অবস্থান করতেছে। এটি প্রাণী কোষে বেশি থাকে সাধারণত। এরপর আমরা চলে আসি যে এই প্রশ্নের মধ্যে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কাকে বলে? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কাকে বলে? এটা মূলত 2 মার্কসের জন্য আসতে পারে। তো এখানে খেয়াল করবা যে এই যে ফসফোলিপিড বাইলেয়ারটা রয়েছে এইটা নিজ অক্ষ বরাবর ঘুরতে পারে, পার্শ্ববর্তী অংশে ঘুরতে পারে এবং নিজ অক্ষ বরাবর ঘুরতে পারে এবং পাশে ব্যক্ত হতে পারে। সেই কারণে মানে মূলত এটা মুভ করতে পারে, সেজন্য এর যে চলনটা ফসফোলিপিডের যে চলনটা সেটাকে বলবো আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এটা 2 মার্কসের জন্য আসতে পারে। তো এখানে যে মাথাগুলা এটাকে যদি আমরা উপর থেকে দেখি একদম মোজাইকের মতো লাগবে, আর যেহেতু এটা সচল তাই এটাকে বলা হয় ফ্লুইড, মানে এটা তরল পদার্থের আচরণ করে। তাই এই টোটাল যে প্লাজমা মেমব্রেনের গঠনটা এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। কোষ ঝিল্লির কাজ, এটি কোষের সব বস্তুকে ঘিরে রাখে, বাইরের প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে, বস্তুর স্থানান্তর, ব্যাপন নিয়ন্ত্রণ
ও সমন্বয় হয়ে থাকে এই কোষ ঝিল্লির মাধ্যমে। এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। এটি একটি কাঠামো হিসেবে কাজ করে যেখানে বিভিন্ন ধরনের এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে। স্নায়ু উদ্দীপনা সংবহন করে। কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য এখানে দেওয়া আছে, দেখো। কোষ প্রাচীর নির্জীব, কোষ ঝিল্লি সজীব। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। অপরদিকে উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে কিন্তু আমরা কোষ ঝিল্লিটা দেখে থাকি। কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত, জড় ভেদ্য প্রাচীর যুক্ত। আর কোষ ঝিল্লি লিপিডের সমন্বয়ে গঠিত, স্থিতিস্থাপক অর্ধভেদ্য পর্দাযুক্ত। কোষ প্রাচীর প্রধান কাজ হচ্ছে কোষের আকৃতি এবং দৃঢ়তা প্রদান করা। অপরদিকে কোষ ঝিল্লির প্রধান কাজ হচ্ছে ভেতর এবং বাইরের বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করা। কোষীয় অঙ্গাণু সৃষ্টিতে ভূমিকা নেই কোনো কোষ প্রাচীরের। অপরদিকে কোষ ঝিল্লি কিন্তু বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু সৃষ্টি করে থাকে। কোষ প্রাচীরের কোনো মাইক্রোভিলাই থাকে না, অপরদিকে কোষ ঝিল্লির কিন্তু মাইক্রোভিলাই থাকে। আমরা একটা জিনিস খেয়াল করব, এটা যদি উচ্চতর দক্ষতার জন্য আসে অর্থাৎ 4 মার্কসের জন্য আসে তাহলে আমরা 8টা পার্থক্য দেব, মানে এখানে 8টা এখানে 8টা। যদি 3 মার্কসের জন্য আসে তাহলে আমি 6টা দেব। এটা একটু খেয়াল রাখবে, মানে 2টা পার্থক্যের জন্য 1 পয়েন্টস, তাহলেই তোমরা ফুল মার্কস পাবে। তোমাদের আজকের বাড়ির কাজ থাকবে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য। তো আজকের আমার টপিকটা এখানেই শেষ হলো। আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের পড়াটা। তো সবাই এই বাড়ির কাজটা সুন্দর করে তোমার সাবজেক্ট টিচারকে সাবমিট করবে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমার সাবজেক্ট টিচারকে ইনফর্ম করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে সামনের ক্লাসে।